এইসব দিকটাও বিবেচনা করতে হবে। বুঝতে পারছেন? এটা বলছে যে কনসিডারেশন ফর ওয়ার্কপ্লেস অ্যাসেসমেন্ট। দ্যাট মিনস আপনি রিয়েল ওয়ার্ক প্লেসে যখন একটা অ্যাসেসমেন্ট নেবেন বা রিয়েল প্লেসে যখন একটা অ্যাসেসমেন্ট নেবেন, হুম, তখন ওই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে সেটা সেটা হচ্ছে পারপোজ, কি জন্য অ্যাসেসমেন্টটা নেবেন এটা আপনার দেখতে হবে। তারপরে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, মানে হচ্ছে যে পরিবেশে অ্যাসেসমেন্টটা নেবেন ওই পরিবেশটা আপনাকে দেখতে হবে। পরিবেশটাকে বেশি নয়েজি কিনা, পরিবেশের কন্ডিশনটা কেমন, বেশি ঠান্ডা কিনা, লাইট একদম নাই কিনা, স্পেস কম কিনা, এই বিষয়টা দেখতে হবে। তারপরে ইন্টারনাল ফ্যাক্টরস, দ্যাট মিনস কোন কোন কারণগুলো অ্যাসেসমেন্টকে আপনার প্রভাবিত করতে পারে। আপনার ওই ইনস্টিটিউট বা ইন্ডাস্ট্রির যে ভিতরগত কিছু কারণ থাকতে পারে, সেই কারণগুলো কি আপনার এই অ্যাসেসমেন্টটাকে প্রভাবিত করতে পারে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। তারপর হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, ম্যাম এটা একটা হচ্ছে আবার একটু বলবেন? কোনটা? ইন্টারনাল ফ্যাক্টরস। ইন্টারনাল ফ্যাক্টরস বলতে বুঝাইছে যে ভিতরগত কোন কোন কারণ আপনার এই অ্যাসেসমেন্টটাকে মানে প্রভাবিত করতে পারে। ভিতরগত কারণ, একটা ইন্ডাস্ট্রির তো অনেকগুলা কারণ থাকে, কিছু হচ্ছে বাহিরের কারণ, কিছু হচ্ছে ইন্টারনাল কারণ, মানে ভিতরগত কারণ, তাই না? তাহলে ভিতরগত কোন কারণগুলো আপনার এই অ্যাসেসমেন্ট গুলোকে বন্ধ করতে পারে বা প্রভাবিত করতে পারে। যখন আপনি একটা অ্যাসেসমেন্ট চালাবেন তখন কোন কারণগুলো আপনার সম্মুখীন হইতে পারে ভিতরগত, এই জিনিসটা বিবেচনা করতে হবে। তারপরে হচ্ছে বাহিরের কোন কারণগুলো আপনার সম্মুখীন হইতে পারে, যেমন সেফটির নিরাপত্তা আছে কিনা, তারপর হচ্ছে অ্যাসেস পলিসি, ইকুইটি, এই বিষয়গুলো মেনটেন করে কিনা, এগুলো এক্সটার্নাল ফ্যাক্টর। তারপর হচ্ছে আপনার মেথড, কোন পদ্ধতিটি নিবেন তা বিবেচনা করতে হবে। তারপরে হচ্ছে আপনার ফিলিংস, যেমন হচ্ছে আপনার ক্যান্ডিডেটরা বা লার্নাররা যাই থাকুক না কেন, অ্যানসাস থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে তাদের ভিতরে, তো তাদেরকে ফার্স্ট অফ অল রিল্যাক্স করতে হবে, তাদেরকে আশ্বাস দিতে হবে, এগুলো বলে সবকিছু বিবেচনা করে তারপর আপনার অ্যাসেসমেন্টটা নিতে হবে। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট প্রিন্সিপালস, প্রিন্সিপালগুলো আপনার ফলো করতে হবে। ওই যে অ্যাসেসমেন্টের যে 4টা প্রিন্সিপাল, অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল আছে না 4টা, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস, এই বিষয়গুলো বিবেচনা আপনার করতে হবে। আপনি ওই ওয়ার্ক প্লেসে যে অ্যাসেসমেন্টটা নিচ্ছেন, অ্যাসেসমেন্টটা ভ্যালিড হচ্ছে কিনা, রিলায়েবিলিটি করতেছেন কিনা, সবার সাথে ফেয়ারনেস করতেছেন কিনা, এনভায়রনমেন্টটা ফ্লেক্সিবল করতেছেন কিনা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এটা আপনার বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে আউটকাম, দিন শেষে আপনার আউটকামটা কি আসতেছে, রেজাল্টটা আর কি। তারপর আপিল প্রসেস, অপরচুনিটি ফর ফার্দার, এই বিষয়গুলো আপনাকে বলে দিতে হবে আউটকামটা। তাহলে এই যে যখন একটা ওয়ার্ক প্লেসে আপনি অ্যাসেসমেন্টটা নেবেন, এই অ্যাসেসমেন্টটা আপনার মানে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে। এই যে দেখেন, হোয়াট ইজ এভিডেন্স। এভিডেন্স হচ্ছে দুই প্রকার, আমরা পড়ছি, কিন্তু এভিডেন্সটা কি? এভিডেন্স ইজ information gathered and matched against a unit of competencies to provide proof that a person is competent বা not yet competent. তাহলে এভিডেন্সে কিছু ইনফরমেশন গ্যাদারের মাধ্যমে আপনার ইউনিট অফ কম্পিটেন্সির এগেইনস্টে আপনার হচ্ছে প্রুফ, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে একজন পারসন কি কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। দ্যাট মিনস, আমি আবারও বলতেছি, এভিডেন্সটা হচ্ছে আপনার কি বলে এটাকে, প্রমাণ। যেই প্রমাণটা আপনার কালেক্ট করে বা গ্যাদার করে দেখে, কিসের এগেনস্টে দেখে? ইউনিট অফ কম্পিটেন্সির এগেনস্টে দেখে, দেখে বিবেচনা করে যে আপনি কি কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। এটাই হচ্ছে এভিডেন্স। এভিডেন্স দুই প্রকার, সেটাও আমরা বলছি, এই যে ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স কোনগুলো, ইনডিরেক্ট এভিডেন্স কোনগুলো, সেগুলো আমরা বলছিলাম। ডিরেক্ট হচ্ছে আপনার অবজারভেশন, ওরাল কোয়েশ্চেন, ডেমনস্ট্রেশন। ইনডিরেক্ট হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ফিনিশড প্রোডাক্ট, রিটেন টেস্ট, রিভিউ অফ প্রিভিয়াস ওয়ার্ক পারফরমেন্স, তারপরে হচ্ছে টেস্ট
টেস্টিমোনিয়াল হইতে পারে, এমপ্লয়ার বা কলিগ সুপারভাইজারের কাছ থেকে রিপোর্ট হইতে পারে, এভিডেন্স অফ ট্রেনিং, আপনি যেটা ট্রেনিং করছেন ওই ট্রেনিং এর এভিডেন্সটা হচ্ছে আপনার হইতে পারে। এবার খেয়াল করেন, এবার আসছে হচ্ছে রুলস অফ এভিডেন্স। রুলস অফ এভিডেন্সটা আপনি অ্যাপ্লাই করবেন কখন? রুলস অফ এভিডেন্সটা অ্যাপ্লাই করবেন যখন আপনার এভিডেন্স কালেক্ট করা হয়ে যাবে তারপরে। আপনি অ্যাপ্লাই করবেন যখন আপনার এভিডেন্সটা কালেক্ট করা হয়ে যাবে তারপরে আপনি ওই এভিডেন্সের এগেইনস্টে দেখবেন যে তার কম্পিটেন্সি যাচাই হয়েছে কিনা, বা সে কোন কম্পিটেন্সি, কতটুকু কম্পিটেন্সি গ্যাদার করলো, সেটার এগেইনস্টে আপনি এই রুলস অফ এভিডেন্সটা অ্যাপ্লাই করবেন। করে তাকে হয় নট ইয়েট, নাহলে নট ইয়েট মানে কম্পিটেন্ট করবেন, যে কোনো একটা করবেন। মানে মোট কথা আপনাকে দিন শেষে ওকে তার কম্পিটেন্সি বা তার জাজমেন্ট করার ক্ষেত্রে এই রুলস অফ এভিডেন্সটা হেল্প করবে। ওকে, আর রুলস অফ এভিডেন্সটা অ্যাপ্লাই করবেন যখন অ্যাসেসমেন্টের যে এভিডেন্সগুলো সেগুলো কালেক্ট করার পরে। আর অ্যাসেসমেন্ট চলাকালীন যতক্ষণ সময় আছে বা যতক্ষণ আপনি এভিডেন্সটা কালেক্ট করবেন ততক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল অ্যাসেসমেন্টটা ফলো করবেন। ওকে, এবার রুলস অফ এভিডেন্স হচ্ছে আপনার 6টা। সেটা হচ্ছে ভ্যালিড, সাফিসিয়েন্ট, কারেন্ট, কনসিস্টেন্ট এন্ড অথেন্টিক। ওকে, দেখেন আপনার এভিডেন্সটা কখন ভ্যালিড হবে? আপনার এভিডেন্সটা যখন সব পারফরম্যান্স ক্রাইটেরিয়া কভার করতেছে, সব এলিমেন্টস কভার করতেছে, সব ডাইমেনশন কভার করতেছে। ওকে, এই বিষয়গুলো যখন সব থাকবে, এসেনশিয়াল যে নলেজ স্কিল অ্যাটিটিউড গুলো বলা হয়েছে ওইগুলো আছে, তারপর ক্রিটিক্যাল অফ কি বলে ক্রিটিক্যাল এভিডেন্স আর লিস্টেড গাইডলাইন গুলো আছে, ওইগুলো আপনি কভার করছেন। যে মাস্ট নো নলেজ গুলো, কোয়েশ্চেন গুলো আপনাকে করা হয়েছে, সেই মাস্ট নো কোয়েশ্চেন গুলো আপনি সবগুলো করছেন। যখন দেখবে আপনার খাতায় ওই জিনিসগুলো সবই আছে যেগুলো আপনার কাছ থেকে চাওয়া হয়েছে, তখনই আপনার এই এভিডেন্সটা। তারপরে কারেন্ট কখন হবে? কারেন্ট মানে হচ্ছে বর্তমান, দ্যাট মিন্স বর্তমানে চলছে এরকম কিছু যখন হবে, যখন আপনার এভিডেন্সটা বা কারেন্ট নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সাথে মিল থাকবে। আর এটা অবশ্যই হইতে হবে কারেন্ট ভার্সন সিএস এর সাথে। দ্যাট মিন্স কারেন্ট ভার্সন সিএস এর এলিমেন্ট ও পারফরম্যান্স ক্রাইটেরিয়ার সাথেও যখন মিল থাকবে তখনই আপনার এভিডেন্সটা কারেন্ট হবে। আমি আবার বলতেছি, আপনার এভিডেন্সটা কারেন্ট ভার্সন সিএস এর এলিমেন্ট, পারফরম্যান্স ক্রাইটেরিয়া কভার করবে এবং কারেন্ট স্কিল, নলেজ, অ্যাটিটিউডের সাথে মিল থাকবে, তখনই আপনার এভিডেন্সটা কারেন্ট হবে। এখানে কারেন্সি লেখা আছে, কারেন্সি হবে না, এটা হবে কারেন্ট। ওকে, তারপর হচ্ছে অথেন্টিক। এটা অথেন্টিসিটি হবে না, এটা হবে অথেন্টিক। আপনার এভিডেন্সটা তখনই অথেন্টিক হবে যখন আপনি এটা নিজে করবেন। ওকে, এই যে আপনাদের যে কয়দিন পরে আমি এভিডেন্সটা করাবো, এই এভিডেন্সটা যদি আপনি নিজের হাতে বানান, নিজে করেন, তখনই আপনার এই এভিডেন্সটা অথেন্টিক হবে। যদি থার্ড পার্টি দিয়ে করান, তখনও যদি আপনি প্রমাণ করতে পারেন যে থার্ড পার্টি দিয়ে করানোর পরেও যদি আপনি প্রমাণ করতে পারেন যে, বা ওখানে যদি প্রমাণ রাখেন যে আপনি এটা করছেন, তখনও কিন্তু এটা অথেন্টিক হবে। ওকে, তারপর হচ্ছে রিসেন্ট। কালকে নাকি পরশু একটা স্যার কোয়েশ্চেন করছেন যে আমার সার্টিফিকেটের ভ্যালিড কতদিন থাকে, ভ্যালিডিটি কতদিন থাকে, সেটা হচ্ছে 5 বছর। তো রিসেন্টেও এরকম সেম। রিসেন্ট বলতে বুঝাইছে আপনার যে এভিডেন্সটা সেটা রিসেন্ট হইতে হবে। ওকে, দ্যাট মিন্স পুরনো হওয়া যাবে না, রিসেন্ট হইতে হবে, রিসেন্টলি হয়েছে। আপনার যে কাজটা কিছুদিন আগে শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বিদ্যমান, এমন বুঝাইলে তখন আপনার এভিডেন্সটা রিসেন্ট হবে। ক্লিয়ার এটুকু? ম্যাডাম রিসেন্টের কি কোনো সীমা আছে? যেমন সার্টিফিকেটের 5 বছর, কিন্তু বলতেছি সার্টিফিকেটের তো 5 বছরই থাকে, রিসেন্টের কোনো এরকম সীমা আছে কিনা? রিসেন্টও তো আপনার 5 বছরের মতোই থাকে।
রিসেন্টটা কিন্তু ওই যে সার্টিফিকেটের যে ভ্যালিডিটিটা, ওই ভ্যালিডটাই হচ্ছে আপনার রিসেন্ট। 5 বছর পরেই কিন্তু আপনি আর বলতে পারবেন না যে আপনি রিসেন্ট, বা ওই দেখা গেছে যে আপনি অনেক বছর আগে লেভেল 4 কমপ্লিট করছেন, এখন 2024 সালে আইসা আপনি বলতেছেন যে আমি অ্যাসোসিয়েট অ্যাপ্লাই করতে চাই, আমি অ্যাসোসিয়েট হইতে চাই, অ্যাসেসমেন্ট নিতে চাই, তাহলে কিন্তু হবে না, এটা আপনার রিসেন্ট হবে না। আপনার কাছে যে প্রমাণগুলো থাকবে বা এভিডেন্স গুলো থাকবে তখন সেটা মানে রিসেন্ট হবে না, বুঝতে পারছেন? কিন্তু এখানে আবার একটা কথা আছে যে অনেক অ্যাসোসিয়েট আছে লেভেল 4 কমপ্লিট করছে সেই কবে 2015-16 ওই দিকে, কিন্তু তারা কিন্তু আর পরবর্তীতে আবার লেভেল 4 রিপিট করে নাই। এই ক্ষেত্রে কিন্তু তার মানে আপনি বলতে পারেন যে তাহলে 5 বছর তো তাদের ওভার হয়ে গেছে, তাহলে কি আমি আবার 5 বছর পরে আবার কি অ্যাসেসমেন্ট দিব? বিষয়টা কিন্তু এরকম আসে না, অ্যাসেসমেন্টটা দেওয়া লাগে না। যদি আপনি ওই কাজের সাথে কন্টিনিউয়াস থাকেন তখন কিন্তু আপনার পুনরায় ওই কাজটা আবার করা লাগে না, বা ওইটার জন্য যাচাই বাছাই করা লাগে না, তখন এটা এভাবেই পাওয়া যায়। আমাদের যে এনএসডি বর্তমান রুলস অনুযায়ী যদি এরকম হইতো, তাহলে পুরানো যারা অ্যাসোসিয়েট আছে তারা অনেকেই কিন্তু আবার লেভেল 4 দিত, কিন্তু এটা হয় না, কারণ তারা তাহলে এই ম্যাডাম সার্টিফিকেটের মেয়াদ যদি 5 বছর থাকে তাহলে ওটা আবার নতুন ভাবে কিভাবে দিবে? ওটা তো শেষই হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরও তো তাদের ফলটা বিদ্যমান আছে। রিনিউয়ের, কিন্তু এটা মনে হয় রিনিউয়ের কোনো 5 বছর সিস্টেম পরে আছে তো আর মনে ওই হয়। না, কর্মদক্ষতা একই রকম থাকবে না। রিনিউর সিস্টেমটা আছে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমার জানা মতে আজ পর্যন্ত যত অ্যাসোসিয়েট বের হয়েছে আপনি জিজ্ঞেস করেন একবারের জায়গা 2 বা 3 বার দিছে কিনা। এমনও তো অ্যাসোসিয়েট আছে 2016 ওই যে যখন টিবেট রিফর্ম আসছে তখন থেকেই তো 12 সাল থেকেই তো এই যে এই কাজকর্মগুলো চলতেছে, তাহলে কয়জনটা দেখবেন আপনি বারবার খালি বসছে অ্যাসেসমেন্টে? কয়জন আছে এরকম আছে? কতবারই হয়েছে, কেউ কেউ বিটেক করছে, কেউ এনএসডি করছে, কেউ অ্যাসেসরের যে কমিটিতে আছে, তাদের তো আবার অ্যাসেসর ইয়া না করলেও চলে। এটা তারা তারাই হচ্ছে। তারাই হচ্ছে, আর তাদের এই বিষয়টা লাগে না পরবর্তীতে রিপিট করা। তো এইটাই বলতে চাচ্ছি যে রিসেন্ট আপনার মানে রিসেন্টের যে মেয়াদ, এই মেয়াদটা 5 বছর থাকে। তাহলে ম্যাম এই মেয়াদটা তাহলে কেন দেয়? তাহলে এই ওখানে মেয়াদ সার্টিফিকেটে কেন লেখা থাকে যে এটার মেয়াদ 5 বছর? এটা কেন লেখে? এটা না লিখেই তো পারে। এখন এটা বলার বা এটা এইটা কেন লেখে? এইটা এখন জানি না, কারণ এটা বলা বা এটা প্রশ্ন তোলার আমি আপনি ছোট পর্যায়ের লোক এগুলো বলতেই পারি না। রুলসে বড় পর্যায়ের রুলসে লোক, আছে সম্ভবত, তাদের রুলসে বড় অনুযায়ী রাখছে। পর্যায়ের লোকেরা বানাইছে আসলে এটা। তৃণমূল থেকে যদি কোনো কিছু বলা না হয় সেটা উপর পর্যায়ে যায় না। ওই তৃণমূল তৃণমূল থেকেই সবকিছু বলতে হয়। এখন স্যার এইখানে এই যে সিবিএলএম এর অনেক পড়া অনেক বিষয়বস্তুই আপনার মেলে না, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি একবার এসএসসি পাস করছেন, কয়বার এসএসসি পাস করবেন তাহলে জীবনে? ওইটার তো মেয়াদ নাই স্যার। জীবনে আপনি কয়বার এসএসসি পাস করবেন? আপনি একটার বোল্ট বানাইতে পারেন, সেই বোল্টটা তো আপনি বানাইতে পারেনি, তাহলে আবার কয়বার শিখতে হবে বোল্ট বানানোটা? মিজান স্যার, এটা কিছু করার নাই, আমরা ডিপ্লোমা পাস করছি, আমাদের তো 6 কথা লেভেলে যুক্তি দেওয়ার আছে। কথা। এখন আমাদের সেই 1 দিতে হয়। এখন আমি সে তো একটা ভাই কথা শিকার, বলতে চাই। পরিস্থিতি শিকার। হ্যাঁ, আমি এখন একটা কথা বলতে আমি চাই। তো সেই কথাটাই বলতে চাই। না, আমি এখন শুনেন স্যার। আমি সেই প্রথমত কথাটাই হচ্ছে বলতে চাই। মিজান স্যার একটু শান্ত হন। প্রথমত হচ্ছে এটা নিয়ে অনেক চাইলে অনেক তর্ক বিতর্ক করা যায়, কিন্তু এইখানে আপনি আর আমি এই তর্ক বিতর্ক করার মতো পজিশনে এখনো আসি নাই, সো এটা বাদ আমাদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এই তর্ক বিতর্ক করতে গেলে আমাদের সেশনের সময় শেষ হয়ে যাবে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের সিবিএলএম আপডেট আসতেছে, আর একটা মাস অপেক্ষা করেন। একটা মাস অপেক্ষা করার পরে এই যে এই 11 নম্বর সিবিএলএম বলেন, এই বিষয়বস্তু বলেন, এগুলো অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে অলরেডি। ম্যাডাম, আপডেট আপডেট হওয়ার আগে আমরা পরীক্ষা দিতে চাই। আমি আবার শুনলাম যে বাংলা ইংলিশ মিস করা যাবে না, এরকম নির্দেশনা আসতেছে বা এটা চলমান। তো যাবেই না, এটা তো এখনো যায় না। এটা তো তখন কেন, হ্যাঁ, এখনো তো এটা যায় না, তাই না? তো এখন বাংলা এর জন্য ইংলিশ তো বলতে চাচ্ছি মিক্স করা যায় তো, কিন্তু এখন এরকম আসতেছে আপনার ইংলিশে সব লিখতে হবে।
তো আমরা ওই না, নির্দেশনা আসার আগেই এটা কেউই ইয়ে করবে করতে না হবে। স্যার। এইরকম নির্দেশনা যদি দেয় তাহলে লেভেল 4 এ তারাই একমাত্র আসার যোগ্য যারা হচ্ছে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের এবং যারা একমাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করা তারা। এখন আমি মনে এখানে হয় কারো বেশি হয়ে কোয়ালিফিকেশন গেছে, তো এই জন্য তাড়াতাড়ি করতে চাচ্ছে না। জানি না, বাট আমি এখানে কারো কোয়ালিফিকেশন নিয়ে কথা বলবো না, কিন্তু এখানে এমন না যে আসতে হইলে এই যে ইংলিশেই লিখতে হবে, এরকম জোর তখনই দিতে হবে যখন এনএসডিএ কঠিন হবে এবং সে বলতে পারবে যে ঠিক আছে এখানে অনার্স করা বা হচ্ছে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছাড়া অ্যালাউ না, এরকম এটাই টাইপের হচ্ছে যখন ম্যাডাম, হইতে নতুন পারবে। এটাই হচ্ছে। না, এটা এটাই ভুল হচ্ছে। কথা, এটা জীবনও হবে না। এটা যদি হয় তাহলে এই যে গয়ানে যে লেভেল 4 পাস করা এটা অনেক কমে যাবে, অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সো এটা আমার মনে হয় না জীবনও হবে। তো ম্যাডাম এই যারা ব্যবসা করা তারা তো করেই ফেলতেছে, যারা নতুন সমস্যায় পড়বে এরা, আমরা সমস্যায় পড়বো। আপনি কি মনে করছেন এই যে হাজার হাজার 27,000 অ্যাসেসর আছে, কয়জন অ্যাসেসমেন্ট পাচ্ছে? কয়জন পাচ্ছে? কথা বলতে গেলেও অনেক কথা বলা হয়ে যাবে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি এরকম কিছু বলতে চাচ্ছি না। আমরা আমাদের সেশনে ফিরে যাই। ওকে, ঠিক আছে। আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, এই দেখেন, আহ, কথাগুলি বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, আমি যুক্তির কথা অনেক বলি, কিন্তু এখন যেহেতু এটা রেকর্ড হচ্ছে, এখন কথা বলাটাও রিস্ক, এসব বলা ঠিক না, বাদ দেন। আমার কথা একটাই, আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারি নাই যে এই কথাগুলো তাদেরকে বলবো। এই পর্যায়ে যেদিন পৌঁছাইতে পারবো সেদিন আমরা এটার এগেইনস্টে দাঁড়াবো বা একটা ইয়ে করব। এখন এটা আমাদের বলার মতো এখনো সামর্থ্য বা যোগ্যতা হয় নাই। আর যোগ্যতা ছাড়া কথা বলাটাই হচ্ছে বেহুদা কথা বলা, যেটা হ্যাঁ আমি ম্যাডাম, একদম। এগুলো যেমন ওখানে assessment আমাদের সেন্টারে নিবে, আমাদের ইয়েতে এনএসডির প্রতিনিধি আসবে, বলা যাবে না কেন? যখন আমরা বিটেবের মাস্টার ট্রেনার হইলাম, ওই ট্রেনিং তো আমার কোনো কাজেই লাগে নাই। 3 বছর আগে আমরা ওখানে যে আমার স্টুডেন্ট বয়সেও তো এরকম লেখাপড়া করি নাই, 1 মাসে যে লেখাপড়া করছি, তাহলে আমার ওটা কি অর্জন হইলো? যে দেখেন তখন বিটেবি করলো যে আমাদের আমাদের ট্রেনিং সেন্টারে অ্যাসেসমেন্ট হয় দেখে আমরা পাবো না, এনএসডি কি করলো, এনএসডি আবার দিচ্ছে, তো তখনই আমরা এনএসডি করে নিতাম, তাহলে তো হইতো। এই যে এগুলো দেখেন বলতে হবে, না বলে তো হবে না ম্যাডাম। বিষয়গুলো দেখেন, এইখানে যে আপনার একটা কথা বলছে যে রিলায়েবিলিটি, ধারাবাহিকতা আপনার বজায় থাকতে হবে। হ্যাঁ, এক একজন অ্যাসেসর এসে এক এক ভাবে জাজ করতেছে। একভাবে জাজমেন্ট করবে, আমরা আমরা তাহলে তো কোন অ্যাসেসর হয়ে মানদণ্ড বিচারে। ভুলে যাই, আমরা অ্যাসেসর হয়ে ভুলে যাই যে আমি নিজেও একদিন ওই পর্যায়ে ছিলাম। আর অ্যাসেসরের মূল্য অ্যাসেসরের জায়গায় একজন ট্রেনারের মূল্য বা জায়গায় একজন ট্রেনারের জায়গায়, কিন্তু একজন অ্যাসেসর যখন অ্যাসেসমেন্টের দিন আসে তখন সে নিজেকে একজন ট্রেনারের চেয়ে অনেক বড় মনে করে। সেই দিন ঠিক আছে সে শক্তিশালী, সে অনেক কিছুর অধিকারী, কিন্তু এটা ভোলা উচিত না। তো এক একজনের শক্তিশালী ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, কিন্তু এই যে আমরা যে মাস্টার ট্রেনার হইলাম আর এখন নর্মাল অ্যাসেসর হলো, তাহলে এই দুইটার মধ্যে তাহলে থাকলো কি? সে বুঝলাম শক্তিশালী, আমরাও তো ওই পর্যায়ে গেছি নাকি, তার চেয়ে উপরেও তো গেছি, কিন্তু তাহলে আমার একজন মূল্যায়ন থাকলো 5টা কোথায়? সিভিলিয়ান পরেও অ্যাসেসর হয়, হ্যাঁ, হ্যাঁ, 5টা সিভিলিয়ান পরেও অ্যাসেসর হয়, আবার 12টা সিভিলিয়ান পরেও অ্যাসেসর হয়। এখন আমাদের কি তো বলবো? কথা ওখানেই, আমরা তো অ্যাসেসমেন্ট করতে চাই না, কিন্তু যখন এই যে এরকম দ্বিধা বিভক্তি আসে, ওখানেই তো আমাদের কথা। এখন আমরা তো আবার ওই ম্যাডাম এরকম অনেকে অ্যাসেসমেন্ট না দিয়েও অ্যাসেসর হয়। এটা বললেনই না স্যার, আবার দেখা গেছে মানে যোগ্যতারা, যাদের যোগ্যতা আছে তারা কোনো জায়গায় পাচ্ছে না, আবার অযোগ্য দিয়ে ভরা, ঠিক মতো অ্যাসেসমেন্টে গিয়ে অ্যাসেসমেন্ট কথাটাই উচ্চারণ করতে পারে না, কিন্তু সে নিতে যাচ্ছে অ্যাসেসমেন্ট। ম্যাডাম সে আরেক এনএসডি অনেক আছে যারা ম্যাডাম হচ্ছে এটা লেভেল সুন্দর 4 কথা কমপ্লিটই বলছেন। করে নাই কিন্তু অ্যাসেসর। এগুলো বইলা লাভ নেই, এগুলো বললে আপনার দেখা গেছে আমারই, বিশেষ করে আমারই রাগের ভান্ডার ফুটে যাবে, তো বলাই উচিত না। চলেন আমরা পড়ায় যাই, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্সি বলা আমরা আছে রাগ কিন্তু এটা হবে প্রশমিত করি, প্রশমিত করে আমাদের কাজে আমরা ফিরে যাই। হ্যাঁ, দেখেন এখানে বলছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্সি হবে না। এই কথাগুলো আরেকবার একটু দেখেন, এইখানে ফলো করেন। এই যে এই ভিতরে যে ভ্যালিডিটি লেখা, এটা ভ্যালিডিটি না, এটা হবে ভ্যালিড। ভ্যালিডিটি হবে হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টে ভ্যালিডিটি থাকবে, কিন্তু রুলস অফ এভিডেন্সে এটা ভ্যালিড হবে। তারপরে এই যে কারেন্সি না, এটা হবে কারেন্ট। তারপরে অথেন্টিসিটি না, এটা হবে অথেন্টিক। তারপরে এটা হচ্ছে রিসেন্সি না, এটা হবে রিসেন্ট। আর এটা সাফিসিয়েন্সি না, এটা হবে সাফিসিয়েন্ট। কনসিস্টেন্সি না, কনসিস্টেন্ট। ওকে, এভাবে হবে। তাহলে সাফিসিয়েন্ট কথাটার মানে হচ্ছে পর্যাপ্ত,
আপনার এভিডেন্সটা কখন সাফিসিয়েন্ট হবে? যখন ওইটা দুইটা মেথড বা তিনটা মেথডই কভার করবে, ওকে, আর হচ্ছে 4 ডাইমেনশন কভার করবে, তখনই আপনার এভিডেন্সটা সাফিসিয়েন্ট হবে। মেথড কেন? তিনটা মেথডের কথা বলা হয়েছে। ধরেন আমরা তিনটা মেথডে হচ্ছে অ্যাসেসমেন্টটা নেই, সেটা হচ্ছে রিটেন, ডেমো, ওরাল। এখন আপনি আপনার একটা ক্যান্ডিডেটের রিটেন নিলেন আর ওরাল নিয়ে নিলেন, ডেমনস্ট্রেশন নিলেন না, তাহলে কি এভিডেন্সটা সাফিসিয়েন্ট হবে? ম্যাডাম না ম্যাম। না ম্যাম, হবে না। না, হবে না। হবে না তো বুঝছি, কিন্তু কেন হবে না? কারো কোনো আইডিয়া? Evidence তো এই সবগুলা যদি না নেওয়া হয় তাহলে তো হবে না, সবগুলাই নেওয়া লাগবে এভিডেন্স। এভিডেন্স আচ্ছা, একটা আমি বাদ বলি দিলে কেন তো হবে হবে না। না। রিটেনের তার আপনি নলেজটা স্ট্যান্ডার্ড, দেখাবেন। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা অনুযায়ী সবগুলাই নিতে হবে। হ্যাঁ, আমি এবার বলি যে ধরেন রিটেন নিল, ওরাল নিল, কিন্তু তার এভিডেন্সটা সাফিসিয়েন্ট হবে না। কেন হবে না? কারণ আমাদের বলছে যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনটাই যাচাই করতে। এখন আপনি রিটেনের মাধ্যমে তার নলেজ যাচাই করলেন, ওরালের মাধ্যমে ধরেন তার অ্যাটিটিউড যাচাই করলেন, কিন্তু সে কি আসলেই কাজ পারে কিনা স্কিলটাই তার ডেমনস্ট্রেশন, যাচাই করলেন না। হ্যাঁ, ডেমনস্ট্রেশনটা স্কিলটাই বাকি যা আছে। যাচাই করলেন না। কারণ আমাদের কিন্তু এই কারিগরি শিক্ষাটা 80% হচ্ছে মানে স্কিল বেসড, ডেমনস্ট্রেশন বেসড, থিওরিটা কম 20%। তাহলে যেটা আপনার সবচেয়ে বেশি জোর দেওয়া সেই জিনিসটাই আপনি করলেন না, তাহলে হবে? দ্যাট মিনস আপনি যখন তার এভিডেন্সটা কালেক্ট করবেন, সব সোর্স থেকে, মাল্টিপল সোর্স থেকে কালেক্ট করে তার কম্পিটেন্সিটা যাচাই করতে হবে। যেমন নলেজও তার যেরকম প্রয়োজন, মানে স্কিলও প্রয়োজন, অ্যাটিটিউডও প্রয়োজন, দ্যাট মিনস রিটেনও প্রয়োজন, ডেমনস্ট্রেশনও প্রয়োজন, তারপর হচ্ছে ওরালও প্রয়োজন, সবকিছুই তার প্রয়োজন। যদি সবকিছু কভার করবে তখনই তার মানে হবে, ওই যে সাফিসিয়েন্ট হবে এভিডেন্সটা। এবার মেথড বলছে, তার সাথে বলছে যে 4 ডাইমেনশন কভার করতে হবে। 4 ডাইমেনশনটা কেন? কারণ 4 ডাইমেনশনেই কিন্তু তার কন্টিজেন্সিটা আসতেছে। আপনি কিন্তু সেই স্কিলটা হচ্ছে মানে আপনি এই সব কিছু ইন্ডাস্ট্রিতে পারফর্ম করবেন। তো ইন্ডাস্ট্রিতে যখন আপনি যাবেন, আপনার কিন্তু কন্টিজেন্সি ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি বিপদে পড়তেই পারেন, ওই বিপদ থেকে নিজেকে কিভাবে উদ্ধার করবেন, কাটায় উঠবেন, অল্টারনেটিভ ওয়েতে তখন ওই কাজটা কিভাবে সলিউশন করবেন, ওইটাও কিন্তু আপনার দেখতে হবে। যার কারণে আপনার 4 ডাইমেনশনটা ইম্পর্টেন্ট। তাহলে আপনার এভিডেন্সটা তখনই সাফিসিয়েন্ট হবে যখন মেথড, তিনটা মেথড আর 4 ডাইমেনশন কভার করবে, তখনই আপনার এভিডেন্সটা সাফিসিয়েন্ট হবে। এর আগে কিন্তু হবে না। ওকে, বুঝতে পারছেন? Yes, miss. আচ্ছা, এবার দেখানো হচ্ছে যে কনসিস্টেন্ট, ধারাবাহিকতা। কারেন্ট ভার্সন সিএস অনুসারে সবসময় একইভাবে কাজ করলে তখনই তা কনসিস্টেন্ট বা ধারাবাহিকতা বজায় থাকবে। আপনার যে বিষয়টা সেটা অবশ্যই সিএস অনুযায়ী হবে, তখনই কিন্তু ধারাবাহিকতাটা বজায় থাকবে। কারণ আপনার সিএস এর বাইরে থেকে যদি আপনি কোয়েশ্চেনটা করেন আপনার ক্যান্ডিডেটকে, তাহলে কি এটা হইলো? সিএস এর বাইরে, তাহলে সে সেটা জানবে কিভাবে, পড়বে কিভাবে? তাহলে কি ধারাবাহিকতাটা কি বজায় থাকলো? তাহলে ধারাবাহিকতাটা আপনার তখনই বজায় থাকবে যখন এটা আপনার এই সিএস অনুযায়ী হবে, সিএসটা ফলো করবে, তখনই এটা কনসিস্টেন্টটা থাকবে। ক্লিয়ার এইটুকু রুলস অফ এভিডেন্স? Yes, miss. আচ্ছা দেখেন, এটা দ্য পিপল ইনভলভড ইন দ্য প্রসেস। অ্যাসেসমেন্টের একটা প্রসেসে বা অ্যাসেসমেন্টের দিন কোন কোন মানুষগুলো থাকে, ইনভলভ থাকে বা সংযুক্ত থাকে, তারা হচ্ছেন পার্টিসিপেন্ট বা ক্যান্ডিডেট, তারপর হচ্ছেন একজন অ্যাসেসর, সুপারভাইজার থাকে, টেকনিশিয়াল এক্সপার্ট থাকে, আদার অ্যাসেসর, দ্যাট মিনস হচ্ছে ওই রিপ্রেজেন্টেটিভ যে সে। তাহলে এই মানুষগুলো হচ্ছে একটা অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসমেন্ট সেন্টারে ওই অ্যাসেসমেন্টের সাথে সংযুক্ত থাকে।
সুপারভাইজারদের যে সেন্টার ম্যানেজার থাকে না বা সেন্টার ইনচার্জ থাকে না, আপনি যখন ওই কার্ডসে দেখবেন আপনার কিন্তু 4 জন, না না বোর্ড প্রতিনিধি না, না না বোর্ড প্রতিনিধি না, আমি বলতেছি আপনার যে কার্ডস এনএসডি এর কার্ডস দেখবেন আপনার 4 জনের স্বাক্ষর থাকে। সেখানে হচ্ছে ক্যান্ডিডেটের, তারপরে একজন অ্যাসেসর, ক্যান্ডিডেট যে অ্যাসেসমেন্টটা দিচ্ছে তার, অ্যাসেসরের যে অ্যাসেসমেন্টটা নিচ্ছে, সেন্টার ইনচার্জ বা ম্যানেজার বা সুপারভাইজার যাই বলেন না কেন, বা কোর্স কোঅর্ডিনেটর যাই বলেন না কেন, সে থাকে। আসলে ওই যে তার সেন্টারে অ্যাসেসমেন্টটা হয়েছে সে হচ্ছে তার প্রমাণ। প্রিন্সিপাল কেন বলবেন? সেন্টার ইনচার্জ দেখা গেছে তার যদি ওইখানে প্রিন্সিপালই সব দায়িত্ব পালন করে, কোনো ম্যানেজার না থাকে, তাইলে ইয়া হবে। একটা ইনচার্জ থাকে ওই সেন্টারের বা ম্যানেজার থাকে, খেয়াল করবেন। বুঝতে পারছেন? এটা দিলেও পারে, প্রিন্সিপাল দিলেও পারে, ম্যানেজার দিলেও পারে। যেমন আমাদের প্রতিষ্ঠানে তো আমরা ওই যে যখন থাকে তখনই দিয়ে দেয়। আমিও তো মাঝে মাঝে সেন্টার ইনচার্জের ভূমিকা পালন করে দিই। মানে মোট কথা থাকলেই হয়েছে, রেজাল্ট সন্তুষ্ট না। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি পারতেন, কিন্তু অ্যাসেসর হয়তো আপনার সাথে কোনো কারণে না ইনসাফি করছে। আপনি মানে ওই জাজমেন্টের এগেইনস্টে আপিল করতে পারবেন। ওই অ্যাসেসরের জাজমেন্ট আপনি, তো সেই আপিলটা করার জন্য ইনচার্জ থাকবে। কারণ ওই আপনি অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন, তাহলে একটা কর্তৃপক্ষ লাগবে, যে কর্তৃপক্ষ এই দায় দায়িত্ব প্রাপ্ত মানুষ লাগবে। বুঝতে পারছেন? এই কারণে সেন্টার ইনচার্জটা আপনার থাকে। এখানে দেখেন এগুলো পড়ার কিছু না, তারপর আপনারা একটু ভিতরে পড়ে নেবেন, মানে 10-12 বার করে রিডিং করবেন, বুঝবেন, ইয়ে করবেন। সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মেথড কি কি হতে পারে। সেটা হচ্ছে রিটেন টেস্ট, কোয়েশ্চেনিং, অবজারভেশন এন্ড কোয়েশ্চেনিং হতে পারে, তারপর হচ্ছে লার্নিং ডায়েরি হতে পারে, গ্রুপ ওয়ার্ক অ্যাসেসমেন্ট, এগুলো হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ওরাল, তারপরে হচ্ছে অন দা জব অবজারভেশন, মানে সরাসরি সরাসরি সে রিয়েল ওয়ার্ক ফিল্ডে আর কি অবজার্ভ করতেছে। আর ট্রেনি পোর্টফোলিও হইতে পারে। পোর্টফোলিও মানে বলতেছে আপনার পূর্বের কাজের স্বীকৃতি বা অভিজ্ঞতা। দ্যাট মিনস আপনি ধরেন অনেক অভিজ্ঞ, হ্যাঁ, আপনার অনেক সার্টিফিকেট, অনেক সনদ সার্টিফিকেট একসাথে করে আপনাকে তখন জাজ করা হবে। তো ওই ওই বিষয়গুলোও আপনার থাকতে পারে, সেটা হচ্ছে পোর্টফোলিও বলে। এখানে একটা দেখেন আপনি কোন বিষয়গুলা, কোনটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড আর কোনটা হচ্ছে টুলস, এটা এটা আপনি বুঝবেন কিভাবে। সেটা হচ্ছে কালকে একটা সেটা হচ্ছে যে যার পিছনে একটা জাস্ট ইয়ে মনে রাখেন, যে যার পিছনে চেকলিস্ট, পেপার আর টুলস, ওকে, চেকলিস্ট, পেপার আর শিট, এই তিনটা কথা লেখা থাকবে, সে হবে টুলস। যে ওয়ার্ড বা সেন্টেন্সের পিছে চেকলিস্ট, শিট আর পেপার, এই তিনটা কথা লেখা থাকবে, সেগুলো হবে টুলস, আর বাকি সব মেথড। কিভাবে? রিটেন টেস্ট আর রিটেন কোশ্চেন পেপার যখন হবে তখন এটা হবে টুলস। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাকে কেউ একজন বলেন তো, জব শিট এটা কি টুলস নাকি অ্যাসেসমেন্ট মেথড? ম্যাম টুলস। টুলস। তারপরে হচ্ছে স্পেসিফিকেশন শিট, টুলস ম্যাডাম। টুলস। অবজারভেশন চেকলিস্ট, টুলস। ওরাল রেটিং শিট, টুলস। এটাও টুলস। ওরাল রেসপন্স শিট, এটাও টুলস। এটাও টুলস। সেলফ অ্যাসেসমেন্ট শিট, টুলস। অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট পেপার, টুলস। টুলস। তারপর হচ্ছে ডেমনস্ট্রেশন, মেথড। মেথড। অবজারভেশন, মেথড পোর্টফোলিও, মেথড। ওরাল কোশ্চেনিং, মেথড। মেথড। শেষ। এই ম্যাম যে এটা একটু আমাকে একটু আবার বুঝে দেন ম্যাম, একটু আবার শুরুতে একটু বুঝে দেন।
আমি বলছি যেই সেন্টেন্সের পিছে চেকলিস্ট, শিট, পেপার এই তিনটা কথা থাকবে ওগুলো হবে টুলস, আর বাকি সব মেথড। বুঝতে পারছেন? আপনি বুঝবেন কিভাবে কোনটা অ্যাসেসমেন্ট মেথড আর কোনটা অ্যাসেসমেন্ট টুলস? তাহলে মেথড আর টুলস বুঝতে গেলে তো অনেক ঝামেলা, এত কিছু দরকার নাই। তিনটা জিনিস বুঝলেই আপনি বুঝতে পারবেন যে সেটা টুলস। সেটা হচ্ছে কি? চেকলিস্ট, শিট, পেপার। শিট আর পেপার, এই তিনটা কথা যার পিছে থাকবে সেই হবে টুলস, আর বাকি সব মেথড। এর ভিতরে কিছু এক্সেপশনাল আছে, যেমন পোর্টফোলিও, অন দা জব অবজারভেশন, এগুলো আপনার মেথডে পড়ে। শুধু অবজারভেশন এগুলো আবার দেখেন। আবার দেখেন এই যে চেকলিস্ট আছে, চেকলিস্ট আছে, চেকলিস্ট আছে, এইগুলা শেষ। ওকে, জি ম্যাম। এখানে দেখেন রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যান অ্যাসেসমেন্ট ডিজাইনার। একটা অ্যাসেসমেন্ট ডিজাইনারের কাজ এবং দায়িত্বগুলা কি, মানে কাজটা কি, দায়িত্বটা কি, সেটা হচ্ছে হ্যাভ অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট অফ টিবেট এনভায়রনমেন্ট। ফার্স্ট অফ অল, আপনি একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন বা যাই করবেন, তাহলে আপনার এই টিবেট এনভায়রনমেন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। বুঝতে পারছেন? যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, এই যে আপনারা এখন বলতে পারেন যে আমি অ্যাসেসমেন্ট ডিজাইনার কেন হব, আমি তো এখানে আসছি অ্যাসেসর পার্ট করার জন্য, তাহলে আমাকে কেন ডিজাইনার বলতেছে? এই কথাটা কি কারো মনে জাগছে, এই কোশ্চেনটা? যে এই যে একটু আগে অ্যাসেসমেন্ট ডিজাইনারের লিগ্যাল এন্ড ইথিক্যাল রিকোয়ারমেন্ট পড়লাম, এখন আবার বলতেছে রুলস এন্ড রেসপন্সিবিলিটি অ্যাসেসমেন্ট ডিজাইনারের। এখানে অ্যাসেসমেন্ট ডিজাইনারের কাজ কি, কিভাবে আসলো, কেউ কি জানেন? কারো মনে প্রশ্ন জাগছে? ঘুমায় গেছেন আপনারা? না জি না, ম্যাম আমি- বলেন। না ম্যাম, মনোযোগ দিয়ে শুনতেছি ম্যাডাম। আচ্ছা, না, এইটা হচ্ছে এই যে লেভেল 4 কমপ্লিট করতেছেন, আপনারা সবাই জানেন যে লেভেল 4 কমপ্লিট করলে হয় অ্যাসেসর হব নাহলে ট্রেনার হব। বিষয়টা কিন্তু তা না। লেভেল 4 কমপ্লিট করার পরে আরো কিছু বিষয় আছে, ওগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে প্রপারলি, আপনি যদি কম্পিউটারে দক্ষ হন, তাহলে কিন্তু আপনি একটা অ্যাসেসমেন্ট ডিজাইনারও হতে পারবেন। বুঝছেন? এই যে আমাদের অ্যাসেসমেন্টটা যে ডিজাইন করে, অ্যাসেসমেন্টটা যে চেঞ্জিং আসে, টুলসে চেঞ্জিং আসে, এই যে সব বিষয়গুলা একজন ডিজাইনারের কাজ, ডিজাইন করে পুরো স্ট্রাকচারটা। তাহলে আপনি ধরেন আইটি আইটি ব্যাকগ্রাউন্ডের, আপনি মোটামুটি সবকিছুই ভালো জানেন, কাজকর্ম ভালো জানেন, তারপরে আপনার লেভেল 4ও কমপ্লিট করা, আপনি এই আসলে টিবেটটা কি, একজন অ্যাসেসমেন্ট ডিজাইনারের কাজ কি, ট্রেনারের কাজ কি, এগুলো সব জানেন। তাহলে আপনি কি যখন ওখানে পদের একটা নিয়োগ ছাড়বে, আপনি নিজেকে ওখানে, মানে মোট কথা ওখানে আপনি নিজেকে নিয়োগ করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি লেভেল 4 কমপ্লিট করে শুধুমাত্র একজন অ্যাসেসর হইতে পারবেন, ট্রেনার হইতে পারবেন তা না, লেভেল 4 কমপ্লিট করে একজন অ্যাসেসমেন্ট ডিজাইনারও হইতে পারবেন। যার কারণে এইখানে এই যে ডিজাইনারের কাজও আসে। এবার বুঝতে পারছেন? তারপর আপনি যখন অ্যাসেসর হয়ে গেলেন বা ট্রেনার হয়ে গেলেন বা রিসোর্স পারসন হয়ে গেলেন, তখন সেখানে কি হবে? আপনাকে ভ্যালিডেশনের জন্য ডাকবে, আপনাকে টুলস ভ্যালিডেশন করার জন্য ডাকবে। বুঝতে পারছেন? তখন এই টুলস গুলা ঠিক আছে কিনা, তারপরে এই মানে এখানে কোনো চেঞ্জিং এর প্রয়োজন আছে কিনা, কখন কখন কি হয়, এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে বিষয়গুলো লেভেল 4 কমপ্লিট করে আপনি পড়ে গেছেন, এই বিষয়গুলো দিয়েই তখন ওইখানে জাজ করে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কাজটা কি, আসলে কিরকম হয়, বিষয়টা কি করা উচিত। বুঝতে পারছেন? এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ডিজাইনের, এই কারণে এখানে দেওয়া। তো এইটাই বলছে যে একটা কাজ, অ্যাসেসমেন্ট ডিজাইনারের কাজ আর দায়িত্বটা, সেটা হচ্ছে যদি সে অ্যাসেসমেন্ট ডিজাইন হবে ডিজাইনার, কিন্তু তারপরেও তার কাজ হচ্ছে, ফার্স্ট কাজ, তার টিবেট সম্পর্কে ধারণা থাকতে হবে যে টিবেটটা আসলে কি, এটা সম্পর্কে তার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তারপরে দেখেন হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট সিস্টেম। এই যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা যে হয়, কি সিস্টেমে হয়, কোন মেথড গুলো ফলো হয়। ওকে, অ্যাসেসরের জন্য কি মানে নির্দেশনা আছে, এর জন্য কি নির্দেশনা আছে, জব শিটের জন্য কি কি লাগবে। হ্যাঁ বলেন। সংক্ষেপে যদি বলেন তাহলে টিভিটার ফুল ফর্মটা দিবেন। ফুল ফর্মটা দেওয়ার পরে মানে মূলত এই ফুল ফর্মটা দিলেই হয়ে যায়।
টেকনিক্যাল এডুকেশন এন্ড ট্রেনিং। তাহলে আপনি বলবেন এটা হচ্ছে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে সকলকেই সমান সুযোগ দেওয়া হয় এবং এখানে মেইন যে বিষয় বা ভিত্তিটা এটা হচ্ছে ডেমনস্ট্রেশন বা মানে কি বলে এটাকে স্কিলের উপর জোর দেওয়া হয় আর থিওরি থেকে এখানে স্কিলের উপর মানে জোরটা বেশি দেওয়া হয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বলছে যেখানে জেনারেল সিস্টেমে আপনি দেখবেন যে জেনারেল সিস্টেমে ওরা থিওরি বলে থিওরি করার পরে কিন্তু ওরা প্র্যাকটিস করে মানে জেনারেল দেখবেন ফার্স্টে থিওরি পড়ায় 4 বছর থিওরি পড়ানোর হচ্ছে ওরা ফিল্ড গিয়ে আমাদের এখানে যেমন আপনি কর্মসংস্থানে যেন নিজেকে তাড়াতাড়ি নিয়োগ করতে পারেন সেই হিসেবে আপনাকে মানে ফিল্ডে কাজ করার জন্য স্কিলে বেশি জোর দেওয়া হয় ম্যাডাম এইটাই জনবল করে তুললেন। হ্যাঁ দক্ষ চুক্তি মানে যে মানে ইয়েটা আছে ওটা গড়ে তোলার জন্য মেন কথা হচ্ছে কিভাবে আর কি গুছায় টিবেটটা বলতে হবে। আচ্ছা তারপরে দেখেন বি ক্লিয়ার অ্যাবাউট এভিডেন্স রিকোয়ারমেন্ট ইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট আপনার কোন এভিডেন্স গুলো প্রয়োজন হবে এই কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোন এভিডেন্স গুলো প্রয়োজন হবে এটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে যেমন রিটেন সেলফ অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট থেকে আসলেই এই সব বিষয়বস্তু ক্লিয়ার করে অ্যাসেসর তাকে জানাইছি কিনা এই যে এভিডেন্স গুলা তারপরে হচ্ছে রিটেনের ক্ষেত্রে কোনগুলা অবজারভেশনের কোনগুলা এগুলো সব সম্পর্কে তাকে অবগত থাকতে হবে be competent in assessment planning and key designing assessment instrument এই যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং করার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট ডিজাইন করার ক্ষেত্রে তাকে কম্পিটেন্ট থাকতে হবে তারপর বি ক্লিয়ার অ্যাবাউট অ্যাসেসমেন্ট ভ্যালিডেশন প্রসেস ওই যে বললাম না যে ভ্যালিডেশন প্রসেসটা কিভাবে হয় একটা অ্যাসেসমেন্ট কিভাবে ভ্যালিড করে ফার্স্টে আপনি এই টুলসটা বানানোর পরে ওই টুলসটা আপনি এনএসডি এর কাছে জমা দিবেন এনএসডি আবার কি করবে একটা মিটিং করবে যেই টুলসটা আপনি বানাইছেন ওই টুলসের এগেইনস্টে আপনার পার্সন গুলাকে নিয়ে আসবে ট্রেনার থাকবে ট্রেনি থাকবে আবার হচ্ছে আপনার কি বলে এটাকে একটা কমিশিয়ান থাকে এদের সবাইকে ডাকে আনবে ডাইকাই না তারপরে একটা দিবে দিয়ে এই সম্পূর্ণ প্রসেসটাকে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা যে অ্যাসেসমেন্টটা হচ্ছে এটা প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট রুলস অফ এভিডেন্স এগুলো ফলো করতেছে কিনা কারেন্ট সিএস এর সাথে মিলছে কিনা এগুলো সব ফলো করে এই ভ্যালিডেশন প্রসেসটা করে এটা যখন আপনি আরো 5 এ যাবেন তখন এটা ক্লিয়ার হবেন এখন এটা বললেও তাহলে রেসপন্স হইতে হইলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এবার দেখেন একটা অ্যাসেসমেন্ট প্ল্যানের ভিতরে কি কি ইনক্লুড থাকে একটা অ্যাসেসমেন্ট প্ল্যান করতেছেন আপনি তাহলে কি কি থাকবে সেটা হচ্ছে পারপোজ থাকবে অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি পারপোজ অফ বা এইম অফ অ্যাসেসমেন্ট তারপরে দেখেন কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টের প্রসঙ্গটা রিলিভেন্ট বেঞ্চমার্ক ফর অ্যাসেসমেন্ট মানে সে কোন মানদণ্ডটা ফলো করবে বুঝতে পারছেন সিএসটা রিলিভেন্ট সিএস তারপরে আদার ইনফরমেশন এন্ড ডকুমেন্টেশন আইডেন্টিফাই অ্যাজ রিলিভেন্ট what is to be assessed আপনি কি অ্যাসেস করবেন পরে কিভাবে অ্যাসেস করবেন কোথায় অ্যাসেস করবেন কখন অ্যাসেস করবেন এই বিষয়গুলো থাকবে এটা হচ্ছে একটা এটা আপনারা এভিডেন্সে পাবেন আর পরে গেলে এখন না এই যে দেখেন অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে একটা টুলস যেখানে অ্যাসেসমেন্টের ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করা হয় এই প্ল্যানিং ম্যাট্রিক্স এর মাধ্যমেই আপনাদের যে রিটেন কোশ্চেন ডেমনস্ট্রেশন ওরালের জন্য যে বিষয়গুলো আসে এই সব কিছু আসে হচ্ছে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে একটা টুলস যার মাধ্যমে অ্যাসেসমেন্টের ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করা হয় অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করা হয় এটা আরো এই যে এইরকম একটা প্ল্যানিং ম্যাট্রিক্স আপনাদের বুঝাইতে হবে যে এরকম একটা ম্যাট্রিক্স এখান থেকেই কিভাবে রিটেন আসে ডেমনস্ট্রেশন কোশ্চেন গুলো আসে মানে ডেমনস্ট্রেশনের জন্য যে অবজারভেশন চেক লিস্ট এখানে আসে ওরাল কোশ্চেন এটা আমি যখন আরো ইয়ে করাবো তখন এভিডেন্স করাবো তখন এবার দেখেন গ্যাদারিং এভিডেন্স
মেথড অফ গ্যাদারিং এভিডেন্স, এভিডেন্স গ্যাদার করার মেথড গুলো কি কি, হ্যাঁ সেটা। আর এখানে দেখেন দেয়ার আর ভেরিয়াস ওয়ে অফ গ্যাদারিং এভিডেন্স, মানে এভিডেন্সটা গ্যাদার করার ওয়ে আছে বা মাধ্যম আছে। তার ভিতরে কিছু হচ্ছে, সেই এভিডেন্সটা হচ্ছে মাল্টিপল অবজারভেশন বাই দ্য ক্যান্ডিডেট বাই দ্য এসএসসি ক্যারিং আউট ওয়ার্ক অ্যাক্টিভিটিস। তার মানে এভিডেন্স গ্যাদার করার প্রথম হচ্ছে মাল্টিপল অবজারভেশন বা মাল্টিপল সোর্স বলতে পারেন, মাল্টিপল সোর্স বা অবজারভেশনের মাধ্যমে আপনি এই এভিডেন্সটা গ্যাদার করতে পারেন। ডেমনস্ট্রেশন অফ স্পেসিফিক স্কিলস নিড টু বি কমপ্লিট দ্য টাস্ক। দ্যাট মিনস আপনি যখন একটা ডেমনস্ট্রেশন করেন একটা স্পেসিফিক স্কিলের উপর, হ্যাঁ, তখন ওই স্কিলের যে বিষয়টা প্রোডাক্ট গুলো থাকে ওইখান থেকে আপনি এভিডেন্সটা কালেক্ট করতে পারেন বা গ্যাদার করতে পারেন। তারপর অ্যাসেসমেন্ট অফ টেকনিক্যাল কোয়ালিটিস অফ ফিনিশ প্রোডাক্ট, আপনার যে ফিনিশ প্রোডাক্টটা থাকে না, দিন শেষে আপনি ডেমনস্ট্রেশন করছেন, ডেমনস্ট্রেশনের সময় কিন্তু আপনার মানে এভিডেন্সটা গ্যাদার করতে পারে কিভাবে, সেটা হচ্ছে আপনাকে কন্টিজেন্সি আস্ক করলো, তারপরে আপনাকে কিন্তু অবজার্ভ করলো, ওই যে ডেমনস্ট্রেশন করতেছেন আপনাকে কিন্তু অবজার্ভ করলো অবজারভেশন চেক লিস্টের মাধ্যমে। এইবার যখন ফাইনালি আপনি ডেমনস্ট্রেশনটা করে ফেললেন, আপনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা দেখেও কিন্তু প্রোডাক্টটাও কিন্তু একটা এভিডেন্স, ওইটাও কিন্তু সে গ্যাদার করতে পারে। রিটেন টেস্ট অর আন্ডারস্ট্যান্ডিং নলেজ, রিটেন টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং নলেজ, রিটেন টেস্টের মাধ্যমে সে কিন্তু আপনার এভিডেন্সটা গ্যাদার করতে পারে। ওরাল কোয়েশ্চেন অফ ক্যান্ডিডেট, আপনাকে যে ওরাল কোয়েশ্চেন করলো, এই কোয়েশ্চেনের মাধ্যমেই কিন্তু আপনার অ্যাটিটিউডটা বলেন, তারপর ওই যে কন্টিজেন্সি বলেন, এগুলো কিন্তু আপনাকে করলো এবং এর মাধ্যমে কিন্তু আপনার এভিডেন্সটা গ্যাদার করে ফেললো। তারপর হচ্ছে রেফারেন্স ফ্রম প্রিভিয়াস এমপ্লয়ার, আপনার যে পূর্বের এমপ্লয়ার আছে তাদের মাধ্যমে কিন্তু আপনাকে আপনার এভিডেন্সটা গ্যাদার করতে পারে। কিভাবে, ধরেন তারা একটা আপনাকে মানে পিয়ার যে ফিডব্যাক সেটা দিল, বা হচ্ছে আপনার নামে সুনাম করলো, সে আসলে যাচাই বাছাই করতে গেল আপনি এই কাজটা নিজেই করছেন কিনা বা আপনি নিজেই কিনা, থাকে বা আপনার যে এমপ্লয়িরা আছে তারা এটা ফিডব্যাক দিল যে হ্যাঁ ওই এই কাজটা করছে, তো ওইটাও কিন্তু একটা এভিডেন্স। তাহলে আপনি কি কোন কোন ওয়ে থেকে এভিডেন্সটা গ্যাদার করতে পারেন, এই সকল বিষয়বস্তু থেকে কিন্তু আপনি এভিডেন্স গুলা গ্যাদার করতে পারেন, এই সকল ফিল্ড থেকে আপনি এভিডেন্সটা গ্যাদার করতে পারেন। এবার দেখেন এভিডেন্স গ্যাদারিং এর জন্য কিছু মিউট করেন। এভিডেন্স গ্যাদারিং এর জন্য টুলস আছে, টুলস গুলো কি, অবজারভেশন চেক লিস্ট, হ্যাঁ টুলস কথাটা বলছে, তাহলে দেখেন অবজারভেশন চেক লিস্ট, তারপরে হচ্ছে আপনার থার্ড পার্টি রিপোর্ট, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশনটা হবে না, ডেমনস্ট্রেশনটা আপনার মেথড, এটা এখানে ভুল আসছে। ওয়ার্ক রিলেটেড প্রজেক্ট, ম্যাম থার্ড পার্টিটা কি, আমাকে একটু দয়া করে থার্ড পার্টিটা একটু বুঝাবেন। আচ্ছা আমি বলি শুনেন, আপনি আমি ব্যতীত যদি এই কাজটা তৃতীয় কোনো পার্সন দ্বারা করা হয় সেটাই হচ্ছে থার্ড পার্টি। আমার কথা বুঝতে পারছেন? আপনি আমি ব্যতীত, আপনি লার্নার, আমি ধরেন মানে ট্রেনার, তাহলে এই কাজটা আপনিও করেন নাই আমিও করি নাই, অন্যকে দিয়ে করাইছেন, অন্য আরেকজনকে দিয়ে করাইছেন, ওইটাকেই বলা হয়েছে থার্ড পার্টি। বুঝতে পারছেন? ওকে ম্যাম, ওকে ম্যাম। এখানে ডেমনস্ট্রেশন হবে না, কারণ ডেমনস্ট্রেশন একটা মেথড, টুলসে যাবে না, কারণ টুলস হওয়ার জন্য ওই যে লাস্টে কিন্তু এই চেকলিস্ট শিট পেপার এই টাইপের কিছু থাকা লাগবে, ওগুলো না হইলেও আপনি বুঝতে পারবেন কোনটা কি। তারপর দেখেন ওয়ার্ক রিলেটেড যে জিনিসটা আপনি করছেন, এই যে কোয়েশ্চেনিং, ওটাও হবে না, পোর্টফোলিও হবে, টুলস, পোর্টফোলিও টুলস হবে। তারপরে দেখেন আপনার এভিডেন্স গ্যাদার করলেন, এটার উদ্দেশ্যটা কি, এভিডেন্স গ্যাদারের উদ্দেশ্যটা হচ্ছে হেল্প ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড, আপনার ক্যান্ডিডেটকে বুঝতে সাহায্য করে যে তার কাছ থেকে কি চাওয়া হয়েছে, বুঝতে পারছেন, তার কাছ থেকে কি চাওয়া হয়েছে, কোন বিষয়গুলো করলে সে কম্পিটেন্ট হবে, বা কোন এভিডেন্সটা তার থাকতে হবে, কোন এভিডেন্সের এগেইনস্টে তাকে আপনি জাজ করতে পারবেন, এই বিষয়গুলো সে বুঝতে পারবে তার কাছ থেকে কি চাওয়া হয়েছে। ফোকাস ফর দ্য অ্যাসেসর ইন এভিডেন্স গ্যাদারিং, অ্যাসেসরের ক্ষেত্রে কিন্তু ফোকাস করা হয়, এভিডেন্স গ্যাদারিং এর ক্ষেত্রে অ্যাসেসরকে ফোকাস করা হয়, যে তাকে একদম সচেতন থাকার ক্ষেত্রে মানে সাহায্য করে, যে আমার রিটেনের সময় কেউ কি দেখা দেখি করতেছে কিনা, কারোর সাথে মানে বলে দিচ্ছে কিনা, চুরি করতেছে কিনা, এগুলো আর কি। তারপরে সময় দেখতেছে যে ও কি কাজটা পারে কিনা,
ওকে নিজে করতেছি কিনা, কাজটা পারে কিনা, কন্টিজেন্সি পারে কিনা, তাহলে অ্যাসেসরকেও কিন্তু এটা ফোকাস করে। রেকর্ড অ্যাসেসমেন্ট আউটকাম, অ্যাসেসমেন্ট আউটকামটা কিন্তু সে রেকর্ড করে। কারণ কি আসলো এটা যদি সে রেকর্ড না করে তাহলে তো সে বুঝলো না। তারপরে দেখেন আইডেন্টিফাই হোয়াট অ্যাকশন ইজ নিডেড টু অ্যাড্রেস স্কিল এন্ড নলেজ গ্যাপ। সে যদি সম্পূর্ণ অ্যাসেসমেন্ট প্রসেসটা রেকর্ড করে, রেকর্ড করার পর কিন্তু সে একটা ফাইনাল ডিসিশনে আসতে পারবে যে আমার এই ক্যান্ডিডেটের কি কম্পিটেন্সিটা অর্জন হয়েছে কি হয় নাই। যদি হয় তো সে কম্পিটেন্ট, আর যদি না হয় তার কোন জায়গায় গ্যাপটা আছে এটা কিন্তু সে একমাত্র এভিডেন্স গ্যাদার করেই বুঝতে পারে। এভিডেন্স না গ্যাদার করা পর্যন্ত কিন্তু সে বুঝতে পারে না যে তার কাছ থেকে আসলে কি চাওয়া হয়েছে আর তার কতটুকু সে ওই চাওয়া পাওয়ার সম্পূর্ণটা করতে পারলো এটা বুঝতে পারে না। ওকে, অবশেষে আমাদের এই সিবিএলএম শেষ হইলো। আরেকটু আছে, হয় না, এই যে একটু আছে, দেখেন হোয়াট কুড বি ইনক্লুডেড ইন এ পোর্টফোলিও অফ এভিডেন্স। আমরা একটু আগে দেখে আসছি যে পোর্টফোলিও হচ্ছে কাজের পূর্বের অভিজ্ঞতাগুলো আপনার, সেটাকেই একত্রিত করাটাই হচ্ছে পোর্টফোলিও বলে আপনার পূর্বের অভিজ্ঞতাগুলা। তাহলে এই অভিজ্ঞতাগুলো কি হইতে পারে বা এই পোর্টফোলিও এভিডেন্স গুলো কি হইতে পারে? সেটা হচ্ছে ট্রেনিং রেজাল্ট, আপনি একটা ট্রেনিং করছেন সেই ট্রেনিং এর রেজাল্ট বা সার্টিফিকেট, আপনার ওই ট্রেনিং এর ওয়ার্কবুক থাকতে পারে, সেটা আপনার কলিগ আপনাকে একটা ফিডব্যাক দিল যে ও খুবই ভালো, এটাতে পারদর্শী, সেটাও কিন্তু আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। জব ডেসক্রিপশন হইতে পারে, তারপরে ফটো, ভিডিও, তারপরে আপনার ওয়ার্ক জার্নাল, ডায়েরি হইতে পারে, অ্যাওয়ার্ড হইতে পারে, কাজের স্যাম্পল হইতে পারে, যেমন মেনু, লেটার, মেমো, বাজেটস, এগুলোও হইতে পারে। এই এভিডেন্স গুলো সবগুলোই হচ্ছে আপনার পোর্টফোলিও এভিডেন্স। আচ্ছা দেখেন, মোটামুটি আমাদের শেষ। এই সিভিলিয়ামটা অনেক বড় না, আপনার মনে কষ্ট হয়ে গেছে? এইটটি পেজের সিবিএলএম। না, আইটি তো আমরা পড়াই না, আইটি তো ওরকম লাগে না। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? আপাতত কোনো রকম সমস্যা নাই ইনশাআল্লাহ। ম্যাডাম আমি তো আজকে বোঝা নতুন যাচ্ছে জয়েন না। করছি, আমি একটু কম বুঝতে পারতেছি। কল দিচ্ছ কেন? তাওহিদ দেখতেছো না আমি কেটে দিচ্ছি, কেন কল দিতেছো বারবার? পরে কথা বলে রাখো। হ্যাঁ বলেন। ম্যাম আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমি তো আজকে নতুন জয়েন করছি, তো আমি একটু কম বুঝতেছি আর কি ম্যাম। এখন এই ক্ষেত্রে কিছু করার নাই স্যার, সত্যি কথা যেটা একটাই করার সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো ওই যে রেকর্ড হচ্ছে, তো আপনি সেক্ষেত্রে রেকর্ডগুলো দেখে কিছু করতে পারেন আর কি। রেকর্ডগুলো দেখে যদি পরে কিছু না বুঝেন সেটা আমাকে বলতে পারেন, কারণ এই মুহূর্তে আমরা মোটামুটি অনেক কিছুই জেনে ফেলছি, আগায় গেছি। এখন প্রিভিয়াস আপনাকে ওইভাবে সাপোর্ট দেওয়া সম্ভব না, কিন্তু রেকর্ডিংটা আছে, আপনি শুনে নিতে পারেন। বুঝতে পারছি না। ওটা এখনো ফলো করেন না, এখনো নিজস্ব সিবিএল হয় নাই। আপনি ফলো যদি করতে চান আর 2 মাস অপেক্ষা করেন, তারপর ফলো করেন। এখনো পর্যন্ত আমরা এই এনএসডি রিফর্ম প্রজেক্টের যে সিবিএল গুলো ইউজ করা হচ্ছে 2012 সালে, বুঝতে পারছেন? আর নতুন সিবিএলএন ওইরকম করা হয় নাই, ওদের ওই ওয়েবসাইটের ওই সিবিএলএম এ আপনি ঢুকতে যায়েন না, এলোমেলো হয়ে যাবেন। এই যে সিবিএল গুলো দিচ্ছে এগুলো পড়েন, যখন আপডেট হবে ওই আপডেট ভার্সন
না বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই। এই 11 নাম্বার ম্যাম আমাদের কালকে কোনটা পাঠাবেন? বলতেছি, সরি বলতেছি। সেটা হচ্ছে যে দেখেন আজকে আমাদের সিএস গেল, তারপরে 1 নাম্বার সিভিএলএম গেল, 11 নাম্বার সিভিএলএম গেল, কালকে আমরা 12 নাম্বার সিভিএলএমটা পড়বো। ওকে, তাহলে এই 3টা সিভিএলএম যদি হয়, তাহলে একজন অ্যাসেসরের যে মেইন 3টা সিভিএলএম অ্যাসেসর পার্টের, এই 3টাই কিন্তু মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ। তাইলে মোটামুটি অ্যাসেসররা একটু নিশ্চিত হইতে পারবেন। আর বাকি একটা 3 নাম্বার, সেটা ওই যে ওইটা পড়বো। আর 4 নাম্বার সিভিএলএমটা থেকে ওইরকম তেমন কিছু আসে না। আইটির যতটুকু আসে ততটুকু আপনারা সবাই জানেন, ওইটা নিয়ে টেনশন নিয়েন না। আইটিতে আহামরি কিছু আসে না, আইটিটা আপনি টেনশন নিয়েন না। বুঝতে পারছেন? এই হইল বিষয়। আমার একটা প্রশ্ন ছিল যে পোর্টফোলিও এটা কি এভিডেন্স মেথড না এভিডেন্স গ্যাদারিং টুলস? শুধু পোর্টফোলিও হইলে আপনার হচ্ছে ইয়ে হবে, মেথড হবে। শুধু পোর্টফোলিও মেথড। আর কারো কিছু বলার আছে? না থাকলে আমরা মোটামুটি আমাদের এখানে শেষ করে দিব। আর হচ্ছে মেইন কথা হচ্ছে সবই পড়তে হবে। প্রথমত আমি বলতেছি সবই পড়তে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার 1 নাম্বার, 2, 3, তারপরে হচ্ছে আপনার 8 থেকে 12 এই সিপিএলএম গুলো বেশি জোর দিতে হবে। শেষ। 1 থেকে 3, 8 থেকে 12। আর কিছু ম্যাম আমার কাছে সিভিএলএম আছে 1, 3, 11, 12। আর সিএস কোনো আলাদা কোনো সিভিএলএম আছে কি? সিএস এর কোনো সিভিএলএম নাই, সিএসই হয়। যদি কি আমার এই 3টা মানে এই 4টা পড়লে কি হবে? হ্যাঁ শুধু অবশ্যই, অ্যাসেসর? 4টা থেকেই মোটামুটি আসবে। আর 4 নাম্বারের বইয়ের একটা প্রশ্ন আসে, ওইটা আমি দেখায় দিব। কোনো ইয়া নাই। আর কিছু না থাকলে তাহলে আজকের জন্য লিভ নিতেছি। আপনারা ভালো ঠিক আছে। থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। ম্যাম একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। এই যে সিভিএলএম গুলো যে শুধু অ্যাসেসর পার্টের, এগুলো ওই গ্রুপে দিয়ে দিন। দেওয়াই আছে স্যার গ্রুপে। অলরেডি দেওয়া আছে। ম্যাম ওই গ্রুপে শুধু একটা দেওয়া আছে, শুধু অ্যাসেসর পার্টের যে গ্রুপ, এই গ্রুপে একটা দেওয়া 11 নাম্বারটা। উপরে আর উপরে যান, উপরে আছে। ওই গ্রুপে তো আমি আমাকে বের করে দিচ্ছে। হ্যাঁ শুধু অ্যাসেসর পার্ট যে গ্রুপটা হোয়াটসঅ্যাপে, ওই গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। ওই গ্রুপে শুধু 11 নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব আবার, টেনশন নিয়েন না। জনি স্যার ওই যে সিভিএলএম গুলো একটু আরেকবার জাস্ট ফরওয়ার্ড করে দিয়েন গ্রুপে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা থাকেন। কালকে ইনশাল্লাহ আমরা 12 নম্বর সিভিএলএম কন্টিনিউ করব। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।